খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। বন্ধুরা, পশ্চিমারা ভেবেছিল রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়ে মাটিতে মিশিয়ে দেবে, কিন্তু দেখলেন কি হলো। রুবল ডলারের চেয়ে শক্তিশালী হয়ে ফিরে এলো চীন ভারত লাইনে দাঁড়িয়ে গেল। আর পুতিন তিনি হাসতে হাসতে বলছেন, থ্যাংক ইউ ফর দ্য স্যাংশন। আজকে আমরা জানবো কিভাবে একজন প্রাক্তন কেজিবি এজেন্ট পুরো পশ্চিমা বিশ্বকে নিজের খেলায় হারিয়ে দিলেন। এটা শুধু পলিটিক্স না, এটা পুরো একটা মাস্টার ক্লাস। চলুন তাহলে শুরু করি পুতিনের মাস্টার প্ল্যান, পশ্চিমাদের বোকা বানানোর কৌশল। 2022 সালে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করলেন পুতিন। পশ্চিমা দেশগুলো যা ভেবেছিল তাই করলো, নিষেধাজ্ঞা পর নিষেধাজ্ঞা দেওয়া শুরু করলো। এখন যেটা 15,000-এ যে দাঁড়িয়েছে। রাশিয়াকে সুইফট থেকে বের করে দেওয়া হলো, তেল গ্যাস এম্বার্গো, কোটি কোটি ডলার সম্পদ জব্দ, পুতিন নিজে নিষেধাজ্ঞার আওতায়। বিশ্লেষকরা বলছিল রাশিয়ার অর্থনৈতিক কয়েক সপ্তাহে ধসে পড়বে, কিন্তু কি হলো? পুতিন হাসলেন, কারণ তিনি জানতেন এটাই বড় সুযোগ। পুতিনের প্রথম মাস্টার মুভ। পুতিন বললেন, আমার গ্যাস তেল চাই, টাকা দাও রুবেলে। শুনতে সহজ লাগছে, কিন্তু এটা ছিল জিনিয়াস মুভ। কারণ নাম্বার 1, ইউরোপ রাশিয়ার গ্যাস ছাড়া বাঁচতে পারে না। নাম্বার 2, গ্যাস কিনতে হলে ইউরোপ বিক্রি করে রুবেল কিনতে হবে। নাম্বার 3, রুবেলের চাহিদা বাড়বে, দাম বাড়বে। ফলাফল কি দাঁড়ালো? নিষেধাজ্ঞার পর রুবেল প্রথমে ধসলেও কয়েক মাসের যুদ্ধের আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠল। পশ্চিমারা ভাবলো নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে শেষ করবে, আর পুতিন সেই নিষেধাজ্ঞাকে নিজের অস্ত্র বানিয়ে ফেললেন। কিন্তু এটা তো শুধু শুরু, পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত। পশ্চিমারা ভাবলো রাশিয়ার তেল বয়কট করব, কিন্তু পুতিন জানতেন পৃথিবীটা কিভাবে চলে। পুতিনের দ্বিতীয় মাস্টার মুভ কি একটু জেনে আসা যাক। ইউরোপ রাশিয়ার তেল কিনছে না, কোনো সমস্যা নেই। চীন রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা হয়ে গেল। ভারত 2022 সালের আগে মাত্র 1% তেল রাশিয়া থেকে কিনতো, এখন সেটা কোথায় 36 থেকে ইভেন কিছু কিছু ক্ষেত্রে 56% পর্যন্ত ক্রস করেছে। এমনকি তুরস্ক, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা সবাই রাশিয়ার তেল কিনছে, কারণ তাদের দেশে অর্থনীতি টিকিয়ে রাখার জন্য কম দামে রাশিয়ার তেল তাদের দরকার, তাই তারা রাশিয়া থেকে তেল কিনছে। এখানে নিষেধাজ্ঞা কচু দেখা পার হয়ে গেছে। আর জানেন মজাটা কি? পুতিন এই দেশগুলোকে ডিসকাউন্টে তেল বিক্রি করছেন, কিন্তু লাভ কম হচ্ছে না। কি লাভ কম হচ্ছে না? কারণ ডলারের বদলে নিজেদের মুদ্রায় লেনদেন হচ্ছে, আর মধ্যস্থতা ভোগী কমে গেছে। মাঝখানে যে ডিলাররা ছিল, ডিলার তো দরকার নেই, তুমি তো সরাসরি আমার কাছ থেকে কিভাবে ডার্ক ফিল্ডের মাধ্যমে তেল কিনছো। 2024 সালের সেপ্টেম্বরে পুতিন ঘোষণা করলেন আমাদের রপ্তানির 39% এখন রুবেলে হচ্ছে। এটা কিন্তু কিছুটা বেড়েছে আবার। আর পশ্চিমা বিষাক্ত মুদ্রার ব্যবহার অর্ধেক কমে গেছে। পশ্চিমারা যা চায়নি তাই হচ্ছে। ডলারের একচেটিয়া ক্ষমতা রাশিয়া যাদের সাথে বিজনেস করে তাদের কাছে কমছে। 2022 সালে পুতিন একটা কথা বলেছিলেন যা সবাই হাসির খোরাক মনে করেছিল, নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য একটা সুযোগ। কি বলছিলেন পুতিন? পাগল হয়ে গেছেন নাকি? না, তিনি একেবারে ঠিক বলেছিলেন। পুতিনের তৃতীয় মাস্টার মুভ কি জানতে চান বন্ধুরা? চলুন জেনে আসি। আগে রাশিয়া যা যা পশ্চিমা থেকে আমদানি করতো, যেমন ইলেকট্রনিক, মেশিনারি, প্রযুক্তি, বিমান যন্ত্রাংশ, নিষেধাজ্ঞার পর কি হলো? পুতিন বললেন আর আমদানি নয়, নিজেরাই বানাবো। আর এখানে সাহায্য করেছে কে? চীন তাদের। আর এর ফলাফলটা কি দাঁড়ালো? রাশিয়া নিজস্ব সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তুলছে, নিজেদের প্রযুক্তি কোম্পানি তৈরি হচ্ছে, কৃষি উৎপাদন রেকর্ড ভাঙছে, প্রতিরক্ষা শিল্প আরও শক্তিশালী হচ্ছে। পুতিনের ভাষায় যে খাতে নিষেধাজ্ঞা এসেছে সেই খাতে আমরা নতুন সক্ষমতা অর্জন করেছি। এটা হলো ইম্পোর্ট সাবমিশন স্ট্র্যাটেজি, যেটা চীন করেছিল 90-এর দশকে, এখন রাশিয়া করছে 2020-এর দশকে। এবার আসে পুতিনের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকে। পুতিনের চতুর্থ মাস্টার মুভ, পূর্ব দিকে মুখ ঘোরানো। পশ্চিমারা বলল আমরা তোমার সাথে ব্যবসা করব না। পুতিন বললেন কোনো সমস্যা নাই, তোমরা জহন্নামে যাও, আমার 5 বিলিয়ন মানুষের বাজার আছে। চীনের সাথে সম্পর্ক শুরু হলো, সীমাহীন অংশীদারিত্ব। এটা শুধু কথা নয়, রাশিয়া চীন বাণিজ্য রেকর্ড ভাঙছে প্রতি বছর। দুই দেশের মধ্যে সব কিছু নিজস্ব মুদ্রায় লেনদেন, যৌথ সামরিক মহড়া, প্রযুক্তি, শক্তি, সহযোগিতা। আর এদিকে ভারতের সাথে কি খেলা খেলছে পুতিন? এটা আরও চতুর। ভারত নাকি আমেরিকার বন্ধু, কিন্তু দেখুন বাস্তবতা। 2025 সালে রাশিয়া ভারত বাণিজ্য প্রায়
$70 বিলিয়ন ছাড়িয়েছে। ক্যান ইউ ইমাজিন ইট? বিশ্বাস করা যায়? ভারত রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা। রাশিয়া যে S-400 মিসাইল বানায় সেটা ভারতকে বিক্রি করা হয়েছে, আর ভারত পাকিস্তানকে ঠেকিয়েছে সেই 4 দিনের যুদ্ধে। 2025 সালে পুতিন যখন দিল্লি সফরে গেলেন, মোদি সব প্রোটোকল ভেঙে তাকে রিসিভ করতে কোথায় গেলেন? এয়ারপোর্টে গেলেন। সেপ্টেম্বর 2025 চীনে SCO সামিট। মোদি আর পুতিন একই গাড়িতে যাচ্ছেন, শি জিনপিংয়ের সাথে হাসি মুখে কথা বলছেন। এটা ট্রাম্পের জন্য একটা বার্তা। ট্রাম্প বলে ভুল হবে, এটা পশ্চিমাদের জন্য বার্তা। বুঝলেন খেলাটা কি? পশ্চিমারা রাশিয়াকে বিচ্ছিন্ন করতে চাইলো, আর পুতিন বিশ্বের অর্ধেকটা নিজের দিকে টেনে নিলেন। সাইকোলজিক্যাল ওয়ার পুতিনের আসল অস্ত্র। এখন আসে পুতিনের আসল কৌশলে, মনস্তাত্ত্বিক যুদ্ধ। কৌশল নম্বর 1, ভয় ছড়ানো। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিচ্ছেন বারবার। 2024 সালে সেপ্টেম্বরে নতুন পারমাণবিক নীতি ঘোষণা করলেন, যে কোনো দেশ যদি ইউক্রেনকে সাহায্য করে আমরা পারমাণবিক প্রতিক্রিয়া দেখাতে পারি। পশ্চিমারা ভয় পেয়ে এক্সেলেশনে এড়াচ্ছে। কৌশল নাম্বার 2, বিভক্ত করে শাসন। ইউরোপের মধ্যে ফাটল ধরানো। জার্মানি গ্যাসের জন্য মরিয়া, হাঙ্গেরি খোলাখুলি রাশিয়ার পক্ষে কথা বলছে। পুতিন ভালো করে জানেন, যদি এই পশ্চিমারা এক হয়ে থাকবো তাহলে এগো শক্তি বিশাল হইব। তাই পুতিন কি করলো? টুকরা টুকরা করলো। কেক টুকরা টুকরা করছেন না, স্লাইস করে করে হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার, সেভাবে পুতিন ইউরোপের টুকরা টুকরা করতেছে। কেউ টের পাইতেছে না, কিছুদিন পরে টের পাইব। কৌশল নম্বর 3, দীর্ঘমেয়াদী খেলা। পশ্চিমারা মনে করে যুদ্ধ দ্রুত শেষ হবে। পুতিন জানেন সময় তার পক্ষে। রাশিয়ার অর্থনৈতিক যুদ্ধের মুডে চলে গেছে। জনগণ প্রস্তুত দীর্ঘ যুদ্ধের জন্য। চীন ভারতের সমর্থন আছে। পশ্চিমা জনগণ ক্লান্ত হয়ে যাচ্ছে। কৌশল নম্বর 4, ইউক্রেনে পশ্চিমা সেনা নিয়ে হুমকি। 2025 সালের সেপ্টেম্বরে পুতিন স্পষ্ট বলেছিলেন, মনে আছে আপনাদের? ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা হলে তারা হবে বৈধ লক্ষ্যবস্তু। ফ্রান্স, ব্রিটেন যারা সেনা পাঠাতে চাইছিল তারা পিছিয়ে গেল। পশ্চিমা নিষেধাজ্ঞা কেন ব্যর্থ হলো? $1 মিলিয়ন কোশ্চেন, তাই না? চলুন বন্ধুরা জেনে আসি, এত নিষেধাজ্ঞার পরও রাশিয়া টিকে আছে কেন? চলুন দেখেই। কারণ নম্বর 1, এনার্জি ওয়েপেন। পৃথিবীর তেল গ্যাস ছাড়া চলতে পারে না। রাশিয়া দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক। কারণ নম্বর 2, গ্লোবাল সাউথের সমর্থন। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা কেউ নিষেধাজ্ঞায় যোগ দেয়নি। এখন দেখি ভবিষ্যতের খেলা। এখন প্রশ্ন হলো, পুতিন কোথায় যাচ্ছেন? পুতিনের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো কি? নম্বর 1, বহুমেরু বিশ্ব ব্যবস্থা তৈরি করা, যেখানে শুধু আমেরিকা নয়, রাশিয়া, চীন, ভারতও সমান শক্তিশালী হবে। নাম্বার 2, ডলার থেকে মুক্তি। ব্রিক্স মুদ্রা তৈরি, নিজস্ব পেমেন্ট সিস্টেম, এইসব চলছে। নাম্বার 3, ইউরেশিয়ান ইউনিয়ন। রাশিয়া, কাজাখস্তান, বেলারুস, আর্মেনিয়া, নতুন একটা ব্লক তৈরি হচ্ছে। নাম্বার 4, পশ্চিমের সাথে নতুন ডিল। পুতিন চান এমন একটা সমাধান যেখানে রাশিয়াকে সম্মান দিতে হবে, ছোট মনে করা যাবে না। আর চ্যালেঞ্জগুলো কি হচ্ছে? অর্থনীতিতে চাপ বাড়ছে, মূল্যস্ফীতি সমস্যা করছে, সৈন্য ক্ষয়ক্ষতি বাড়ছে। তাহলে পুরো গল্প থেকে আমরা কি শিখলাম? নাম্বার 1, সংকটকে সুযোগে পরিণত করা। নিষেধাজ্ঞা এসেছে, সমস্যা নেই, এটাকে নিজেদের উন্নয়নের সুযোগ বানাও। নাম্বার 2, দীর্ঘমেয়াদী চিন্তা করা। পশ্চিমারা ভোটের রাজনীতি করে 4-5 বছরের, পুতিন পরিকল্পনা করেন দশকের, মানে 12 থেকে 15 থেকে 20 বছরের। নাম্বার 3, বিকল্প খুঁজে নেওয়া। এক দরজা বন্ধ হলে 10টা দরজা খোলা। পশ্চিমারা না চাইলে পূর্ব তো আছে। নাম্বার 4, মনস্তান্ত্রিক শক্তি। শক্তি শুধু ট্যাঙ্ক মিসাইলে নয়, মনের জোরও থাকা চাই। বন্ধুরা, এই ছিল পুতিনের মাস্টার প্ল্যান। পশ্চিমারা ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে শেষ করে দেবে, কিন্তু পুতিন প্রমাণ করলেন একজন প্রাক্তন সৈনিক বা কেজিবি এজেন্ট যাই বলেন না কেন, এত সহজে হার মানে না, তাকে হারানো যায় না। আপনার কি মনে হয় পুতিন কি শেষ পর্যন্ত জিতবেন? পশ্চিমারা কি কৌশল বদলাতে পারবে? ব্রিক্স কি সত্যি G7-এর চ্যালেঞ্জ হবে? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কমেন্টে জানান। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ধন্যবাদ সবাইকে।